বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান। অপপ্রচারে কান্না দেওয়ার আহ্বান। যারা বাংলাদেশে বিশ্বাসী সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নতুন বছরের লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন জানালেন উপদেষ্টা। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক, ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা প্রচ্ছদে। জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। নতুন বছরের প্রথম দিনই প্রবাসী আয় সুখবর। ডিসেম্বরে দেশের রেমিটেন্স সেল রেকর্ড 263 কোটি 90 লাখ ডলার, 5 বছরের মধ্যে সর্বোচ্চ। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শীর্ষ নেতাদের দূরে রাখার পাশাপাশি বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1979 সালে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগঠনটির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচকরা গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা স্মরণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বেশ কয়েকজন বক্তার মুখে ফুটে ওঠে প্রতিবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমালোচনা করেন তারা। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রশ্ন আসে? অত্যন্ত দুঃখের বিষয়। কাকে আজকে ইউনিটির নামে যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয়? সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন নতুন করে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও দাবি তার। যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কূটকৌশল করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, সংস্কারের আড়ালে জনগণের দুর্দশা চাপা পড়লে অভ্যুত্থানের স্পিরিট ভেস্তে যাবে, মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের মাঠে আসতে ভয় পায় তারাই বিভ্রান্তি তৈরি করছে। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে।
গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। এ সময় বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে একথা বলেন তিনি। এ যেন মুক্ত প্রাণের উন্মাদনা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সংখ্যাহীন পদচারণা। হামলা, মামলা, খুন, গুম উপেক্ষা করে ৪৬ বছরে জাতীয়তাবাদী ছাত্রদল। শীতের সকালে তাই স্লোগানের উত্তাপ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি। দিনব্যাপী আয়োজনে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ছাত্রদল নেতাদের। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। আগে সংস্কার, পরে নির্বাচন, এমন বক্তব্য অর্থ বহন করে না মন্তব্য করে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান মঈন খান। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদল তার জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে সরকারের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন, এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় ভয়াবহ আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 5টি মন্ত্রণালয় ভস্মীভূত হওয়ার ঘটনা। বৈঠক শেষে সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সাংবাদিকদের জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উপর আস্থা রয়েছে, তবে আরও নিশ্চিত হতেই আলামত বিদেশে পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন। আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি, ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ঘোষণাপত্র দেয়া সম্ভব জানিয়ে বলেন, ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে, এজন্য সবার ঐক্যমতের প্রক্রিয়াও চলছে। সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। তারা একটা সময় বেঁধে দিয়েছে 15 তারিখ, মানে আমাদের হাতে এখনো 14 দিন আছে। আমি মনে করি যে এটা অসম্ভব কোনো কিছু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে উপস্থিত রেখেই তার বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে, কোন দল অংশগ্রহণ করবে না, এটা তো আমরা বলে দেব না। নতুন বছরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য বলেও জানান রিজওয়ানা হাসান। নির্বাচনের
একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। আমি চীনে যাচ্ছি, আমি যেটা বললাম যে আমাদের এই 3 দেশের সাথে সম্পর্ক আমাদের গুরুত্বপূর্ণ। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কী ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো যে আমাদের কী কী অ্যাচিভেবল, কী আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। 2025 সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিন 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে। সেই কারণে 2025 হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয়, এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। প্রধান বিচারপতির সম্মতি পেলে ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের গণহত্যা, গুম খুনের বিচারে আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিন আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত 628 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা পড়েছে 109 কোটি 20 লাখ 23 হাজার টাকার অনুদান। এর মধ্যে 47 কোটি 32 লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত 1601 জন আহত আর্থিক সহযোগিতা পেয়েছেন বলে জানান সার্জিস। তিনি বলেন, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে সুযোগ সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন বছর অনেক বড় চ্যালেঞ্জ, এটা শুধু আমাদের ফাউন্ডেশনের জন্য না, পুরো দেশের জন্য। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আর্থিক সহযোগিতা প্রদান করেছি 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। ভেরিফাইড শহীদের লিস্ট, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে, আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে। এবার দুদকের জালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বিরুদ্ধে 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 665 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি বিভিন্ন দফতরে পাঠিয়েছে দুদক।
যে কোনো সেবা নিতে প্রতিনিয়ত দুর্নীতির শিকার হচ্ছে মানুষ। এই প্রথা ভাঙতে প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে আব্দুল মমিনের নেতৃত্বাধীন দুদকের নতুন কমিশন। বুধবার রাজুকে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় মেলে ফাইল গায়েব সহ নানা অসঙ্গতির প্রমাণ। আলাদা অভিযানে উঠে আসে গৃহণ কর্তৃপক্ষের উদাসীনতা। রাস্তা অবৈধ দখল করে বিলিং করা হয়েছে বা অবৈধ স্থাপনা আছে, কিছু ফ্ল্যাট প্লট বরাদ্দের বিষয়ে কিছু অসঙ্গতি আমাদের কাছে মনে হয়েছে, যে সেই বিষয়ে আমরা বিস্তারিত কমিশনকে রিপোর্ট করব। এদিন দুদকের মামলায় জড়িয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 2 মাসের অনুসন্ধানে উঠে এসেছে 146 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 29 ব্যাংক হিসাবে 665 কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি এমপি মন্ত্রীদের দুর্নীতির অনুসন্ধানে বেরিয়ে আসে অন্তত 24 জনের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পাসপোর্ট অধিদপ্তর সহ 3 দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশে বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 2 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে পাঠ্য বই পেল কোমলমতিরা। নতুন বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। বেড়েছে কাগজ ও ছাপার মান। তবে সব বই না পাওয়ায় আক্ষেপ অনেকের। 20 জানুয়ারির মধ্যে সবাই পাবে বই বলে জানিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। আর শিক্ষা উপদেষ্টা জানান, একচেটিয়া ছাপা বাণিজ্যকে উন্মুক্ত করে সুশৃঙ্খল করতে সচেষ্ট সরকার। শাহিনুর রহমানের ক্যামেরায় শাকির আহমেদের রিপোর্ট। নতুন বছরে নতুন বই নিতে স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষার পর হাতে বই পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। 7টার দিকে ঘুম থেকে উঠে আমি বইয়ের আনন্দ অনেক খুশি, রেজাল্টের খুশি এবং নতুন শ্রেণীতে ওঠার এবং নতুন বই পাওয়ার আনন্দ খুবই মজা লাগছে। আমি কয়েকবারই বইয়ের গানটা শুনেছি। কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম এই নতুন বইটা পাওয়ার জন্য। স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার, তবে দেশমাতৃকার তরে নিজেকে উৎসর্গ করার কথাও গুরুত্ব পাচ্ছে তাদের কণ্ঠে। বইগুলো পড়ে আমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে চাই। ডাক্তার হয়ে আমি সব মানুষের সেবা করতে চাই। এবার পাঠ্য বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। শিক্ষার্থীদের নেতৃত্বে এই অর্জনের চিহ্ন স্থান পাওয়ায় খুশি শিক্ষক ও অভিভাবকরা। আমরা তোমাদেরকে ভুলবো না, এটার মধ্যে আবু সাঈদের মুগ্ধর ছবি আছে, এটা দিয়ে আমরা খুব মজা পেয়েছি। জুলাই বিপ্লবের ইতিহাস, ঐতিহ্য অথবা গ্রাফিতি আমাদের বইতে আছে, এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। গত কয়েক বছর নিম্নমানের বই নিয়ে সমালোচনা হলেও এবার বইয়ের কাগজ ও ছাপার মান নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বইয়ের মানটা এতটা ভালো হয়েছে এবং কি পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে। আগের বছর যেটা ছিল অক্ষরগুলো দেখা যাইতো না, অস্পষ্ট হতো, এবার কিন্তু ক্লিয়ার, দেখেন বইটা একদম ক্লিয়ার। তবে বছরের প্রথম দিনেই ফুল সেট বই না পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের আছে আক্ষেপও। 6টা বই পেয়েছি, বাট আরও কিছু বই আছে যেগুলো আমাদেরকে পরে দেওয়া হবে। হয়তো প্রথম 3টা বই পেলো, এখনো বাকিটা পাই নাই, এখন দেখি কি হয়। তবে জানুয়ারির মধ্যেই সব শ্রেণীর বই দেয়া হবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 20 তারিখের মধ্যে সকল বই যাবে। এদিকে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে মিলে শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বই ছাপার একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব। আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা দুদককে বলবো।
এবার প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই পরিমার্জন করা হয়েছে, আর 40 কোটিরও বেশি বই ছাপাচ্ছে সরকার। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে তা যেন সারা বছর অব্যাহত থাকে, এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। বলেন, প্রয়োজনে এর খরচ বহন করবে সরকার। এছাড়া নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে বসেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় ব্যবসায়ীদের মিলন মেলায়। শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন। তিনি বলেন, এর মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। এর জন্য প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। বাংলাদেশের রপ্তানি বাজারকে আরো সমৃদ্ধ করতে নতুন নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সর্বাত্মক সহযোগিতা করবে তাদের। আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত, বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ 8টি দেশ অংশগ্রহণ করছে, আর মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রথম দিনই সুখবর এলো প্রবাসী আয়। গেল ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছে $263 কোটি 90 লাখ, যা 2023 সালের একই সময়ের তুলনায় 35% বেশি। একই সঙ্গে গেল 5 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, 2023 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি। এর আগে 2020 সালের জুলাই মাসে রেকর্ড $259 কোটি রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রেমিটেন্স এসেছে $1377 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 27.5% বেশি। নির্বাচিত ও অন্তর্বর্তী সরকার মিলেও 2024 সালে জীবনযাত্রার ব্যয় বাগে আনতে পারেনি। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, টাকা ছাপিয়ে সংকট কাটানোর চেষ্টা করেছে। রেমিটেন্স ও রফতানি আয় বাড়ায় কমেছে রিজার্ভের পতন। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে বিনিয়োগ স্থবিরতায় বাড়েনি কর্মসংস্থান। অর্থনীতির এমন দুর্দশা নতুন অর্থ বছরে কেটে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বিস্তারিত ইয়ানুর সিফাতের রিপোর্টে।
$20 বিলিয়ন রিজার্ভ, 110 টাকা ডলার রেট, 9.86% সাধারণ মূল্যস্ফীতি ও 9.5% খাদ্য মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে 2024 সালের শুরুতে দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ সরকার। ব্যাংক খাতের সংকট ও শেয়ার বাজারের অস্থিরতার মাঝেই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিত্যপণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেয়া। সেই অসাধু চর্চা এবং সেই অসাধু চর্চার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পতন হলো হাসিনা সরকারের। নতুন সরকারের উপদেষ্টারা হাটে বাজারে দৌড়ঝাঁপ কম দেননি, কিন্তু তারাও অসহায় আত্মসমর্পণ করেছেন সিন্ডিকেটের কাছে। ব্যবসারা কত রকম যে আপনার সুবিধা পায় আপনি নিজেও জানেন, অনেকে আপনার নিজেরাও জানেন না। নিত্যপণ্যের বাজারের মতো স্বস্তি ছিল না পুঁজি বাজারেও। গত বছরের প্রথম প্রান্তিকে ফ্লোর প্রাইস তুলে দিয়ে পুঁজি বাজারকে চাঙ্গা করার চেষ্টা সফল হয়নি। এক্সিম ব্যাংক একটা ভালো ব্যাংক, শক্ত ব্যাংক, আর একটু দুর্বল ব্যাংক হলো পদ্মা ব্যাংক। দুইটা ব্যাংকেরই এখন মিলন হয়ে গেছে। ব্যাংক খাতে লুটপাট ধামাচাপা দিতে একীভূতকরণের উদ্যোগ সফল করতে পারেনি হাসিনা সরকার। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা না করার ঘোষণা দিলেও পরে তা রাখতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকে আসা রফতানি আয় ও ইপিবির দেখানো আয়ে বিস্তর ফারাক নিয়ে আলোচনা ছিল 2024 সালের শুরুতেই। আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত ভালো সময় পার করেনি। গণঅভ্যুত্থানের পর দেখা গেছে শ্রমিক অসন্তোষ। রাজনৈতিক অস্থিরতায় 2024-এ নতুন করে বিনিয়োগ করেননি উদ্যোক্তারা। বছরের বেশিরভাগ জুড়ে তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল এক অঙ্কের ঘরে। বিনিয়োগ কম হয় বাড়েনি কর্মসংস্থান। পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। অর্থনীতির এমন দুর্দশার কারণ হিসেবে বিগত সরকারের সীমাহীন আর্থিক লুটপাটের ফিরিস্তি তুলে আনা হয়েছে অর্থনীতির শ্বেতপত্রে। এমন বাস্তবতায় 3.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে IMF। তবে নতুন অর্থ বছরে ঘুরে দাঁড়ানোর আশা তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন বছরের লক্ষ্য নির্ধারণ বিসিবির। দ্রুতই ক্রিকেটারদের বিপিএল এর পারিশ্রমিক পরিশোধের আশ্বাস। স্পোর্টিং উইকেট করতে কিউরেটরদের নির্দেশ সভাপতির। কারো ব্যক্তিগত লক্ষ্য, আবার কারো চাওয়া দেশ আর জাতির কল্যাণ। বয়স আর ব্যক্তিভেদে গল্পগুলো ভিন্ন হলেও নতুন বছরে আবারও সবকিছু নতুন করে পাওয়ার প্রত্যাশায় সবাই। আশা 24-এ যে দাবিগুলোর মধ্যে দিয়ে এসেছে বড় পরিবর্তন, তার সবগুলোই বাস্তবায়ন হবে নতুন বছরে। নতুন বছরের প্রথম সূর্য, যদিও সব সূর্যই এক, কিন্তু দিন, মাস আর বছরের হিসেবে বিশ্বের বুকে হাজির হয়েছে আরও একটি বছর, নতুন করে পথ হাঁটার সংকল্প। বাংলাদেশের জন্য 2024 ছিল ঘটনাবহুল। ত্যাগ আর অর্জনের 24 পেরিয়ে অগাধ স্বপ্ন আর সম্ভাবনার নতুন বছর। তাই তো অধরা স্বপ্নকে ছোঁয়ার বাসনায় আবারও গল্প বোনার শুরু। আরে ধরাধরি না থাকক, ওই ধরনের একটা বাংলাদেশ আমি চাই। সব যেন পূরণ হয়, মানুষের, জনগণের যেন সবকিছু পূরণ হয়, এটাই আশা। ধোয়া ওঠা চায়ের কাপে বছরের প্রথম সকাল আয়েশি ভঙ্গিতে শুরু হলেও নতুন দিনের লক্ষ্য যেন রঙিন বেলুনের মতো আকাশ ছোঁয়া। আশা করব নতুন বছরে যাতে সব প্রবলেমগুলো সলভ করে, শিক্ষা ব্যবস্থা উন্নত করে। অবশ্যই নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে যে আমরা সবাই যেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আমরা আসলে নতুন একটা দেশ পেয়েছি। গেল বছরে চাপা পড়া ব্যক্তিগত স্বপ্নগুলো নতুন বছরে আবারও জেগে উঠছে। তাই তো আগামী দিনে সবটুকু দিয়ে পরিবার আর বান্ধব নিয়ে ভালো থাকার প্রত্যয়। ফ্যামিলি আমার জন্য অনেক কিছু করছে, যে নতুন বছর হিসেবে তাদের জন্য যে কিছু করতে পারি সেটা নিয়ে আমার প্রত্যাশা। পুরো বছরটা এতটুকুই প্রত্যাশা, জানি এই বছরের মতো ভালো রেজাল্ট হয়, আল্লাহ জানি সবাইকে বাঁচিয়ে রাখে। বিগত বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল সংস্কার আর পরিবর্তন। সেই দাবি পূরণে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে সাধারণের কণ্ঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সাধারণ মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, চলতে পারে, এই আশাবাদী সরকারের কাছে। আমরা চাই যে একটা নতুনত্ব আসুক, রাজনীতির মধ্যে একটা নতুনত্ব আসুক। সবকিছু মিলে আমাদের 25 সালটা আমি আশা করি ভালো হবে। নতুন বছরে 56,000 বর্গমাইলের এই দেশে নেমে আসুক শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্য। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক 18 কোটি মানুষ। ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরের গল্প বোনার শুরু। তবে পেরিয়ে আসা 2024 কোনোভাবেই ভুলে যাবার মতো বছর নয়। তাই তো সাধারণ মানুষের প্রত্যাশা
বিগত দিনে ত্যাগ আর অর্জনের যেই গল্প জমা হয়েছে সেই গল্পের শক্তিকে পুঁজি করে সামনে এগিয়ে যাবে প্রিয় দেশ। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। নতুন বছরের জন্য আলাদা টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম দিনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধানে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির আলোচনা চলছে। বিপিএল এর আগের আসরগুলোতে উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। লো স্কোরিং ম্যাচে ক্রিকেটাররাও ক্ষোভ ঝেড়েছেন। 2 দিনে এখন পর্যন্ত 4 ম্যাচ দেখেছে মিরপুর। রান পাচ্ছেন ব্যাটাররা, বোলাররাও তৈরি করছেন দারুণ সুযোগ। তবে কেন এমনটা হয়েছে আগে? তাহলে কি নির্দেশনায় ভুল ছিল, নাকি ইচ্ছে করেই এমনটা করা হয়েছে? তবে বর্তমান বোর্ড চায় হাই স্কোরিং ম্যাচ দেখতে। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন। বিপিএল এর প্রতি আসরে সঙ্গী ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয় এবারও বিপিএল শুরুর আগে থেকে আলোচনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর ফি, ব্যাংক গ্যারান্টি সহ ক্রিকেটারদের অর্থ পরিশোধ। বিষয়গুলো অবগত বিসিবি। বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধাও দেখতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ক্রিকেটারদের প্রাপ্য অর্থের ব্যাপারে দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বোর্ড প্রধান। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি। চ্যালেঞ্জিং 2024 পেরিয়ে 25-এ পা দিয়েছে। 5 মাসে বোর্ড সভাপতি মুখোমুখি হয়েছেন অনেক কিছুর। তবে নতুন বছরে লক্ষ্য পরিকল্পনাগুলো বাস্তবায়নের। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার এক্সপেকটেশন। ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে। নতুন বছরে নারী ক্রিকেট বেশি প্রাধান্য পাবে বিসিবির কাছে। বাড়ানো হয়েছে পারিশ্রমিক, লঙ্গার ভার্সনে খেলার জন্য দেয়া হচ্ছে গুরুত্ব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।